কেন কেন আমার সাথেই এমন হয় বারবার? এটা আমি মানব না। আজকের স্টোরি বদ্ধ ঘরের অভিমান। হাসি হাজার অভিশাপের এক পশলা বৃষ্টি। অভিমানে চোখ দিয়ে জল আসছিল তরুলতার। বাবার কার্ডিয়াক অ্যারেস্ট, মায়ের অসহায় চোখ দুটো মনে করেই তখন অয়নকে বিয়ে করার জন্যে মানা করতে পারেনি। দেবলীনা তো বলেছিল, অয়নদার মতো এত ভালো ছেলে তুই পেতিস না। কিন্তু এখন কি পরিণতি! তরুলতা এই ভিন রাজ্যে সারাদিন একা ঘরে পড়ে আছে। অয়ন তো নিজের অফিসের কাজেই ব্যস্ত। ওদের দেখে কে বলবে সবই 3 মাস বিয়ে হয়েছে? অয়নের পছন্দ অপছন্দ কোনোটাই মেলে না তরুলতার সাথে। অয়ন ঠিক যতটা চুপচাপ গম্ভীর নিজেকে নিয়ে থাকতে ভালোবাসে, তরুলতা ততটাই বকবকে, প্রাণোচ্ছল, মিশুকে স্বভাবের। বিয়ের পরে কয়েক সপ্তাহ যখন তরুলতা শ্বশুরবাড়িতে ছিল, তখন ততটা একা লাগত না। শাশুড়ি মা, ননদ, অয়ন্তিকা সবার সাথে মিলে দিব্যি দিন পেরিয়ে যাচ্ছিল। দিল্লিতে আসার পর থেকেই ও ভীষণ একা হয়ে গেছে। সারাদিন অয়নের জন্য অপেক্ষা করার পরে ও যখন ফিরে, তখন হয়তো অপেক্ষার ক্লান্তিতেই তরুলতার চোখে ঘুম চলে আসে। আজকাল ওর প্রায়ই মনে হয় অয়ন ওর সাথে চিট করছে। নিশ্চয়ই ওদের অফিসের কোনো কলিগের সাথে ওর সম্পর্ক আছে। নেহাতি ওর শাশুড়ি মায়ের ইচ্ছেতে ওকে বিয়েটা করেছিল, না হলে রাত্রি 8টা-10টা অবধি কি এমন কাজ? এই তো আজ সকালেরই কথা। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল তরুলতার। যতক্ষণে ব্রেকফাস্ট তৈরি করে কেবিলে নিয়ে এসেছে, ততক্ষণে অয়ন কাকে একটা ফোন করতে করতে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। ভাবটা এমন যেন দোষটা ওই করেছে দেরি করে উঠে। ভেজা চোখেই দেবলীনাকে ফোনটা করল তরুলতা। ওপাশ থেকে ঘুম জড়ানো গলায় দেবলীনা ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো, এত সকালে কি খবর রে? আমি আর এই মানুষটার সাথে ঘর করতে পারবো না রে দেবু। দিন দিন এখানে হাঁপিয়ে উঠছি। জানিস, আজও আমি টোস্ট বানিয়ে যেই টেবিলে নিয়ে গেলাম, ও ফোনটা কানে নিয়ে উঠে পড়ল। বেরোবার আগে বললও না আসছি বলে। দেবলীনার তখনও ভালো করে ঘুম কাটেনি। সকাল সকাল বেস্ট ফ্রেন্ডের এরকম অভিযোগের ফোন পেয়ে গায়ের ঢাকাটা সরিয়ে উঠে বসে চোখ দুটো ঘষল। গলাটা ঝেড়ে বলল, হ্যালো, হয়তো কোনো আর্জেন্ট কাজ ছিল অয়নদার, তাই বেরিয়ে গেছি। ফিরে এলে তুই জিজ্ঞাসা করে নিবি, তাহলেই তো হবে। আরও বেশি চটে গেল তরুলতা। বেশ চেঁচিয়ে বলল, ফিরে আসার পরেও তার যেন কত সময়, সেই তো ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে খুটখাট করবে। জানিস দেবু, আমার মনে হয় ওদের অফিসেরই কারোর সাথে অ্যাফেয়ার আছে, না হলে আমাকে এভাবে অ্যাভয়েড কেন করবে বলতো? দেবলীনা হালকা বকুনি দিয়ে বলল, তুই না ছেলে মানুষই রয়ে গেলি তরু, কি যে সব বলিস। অয়নদা একটু কম কথা বলে, চুপচাপ থাকে, তার মানেই কি? তোর ভাবনাকে একটু লাগাম দে তো। এই জন্যেই বলে ফাঁকা মাথার শয়তানের বাসা। কাল স্কেচটা কমপ্লিট করেছিলি? তরুলতা বেজার মুখে বলল, হ্যাঁ, ওই স্কেচটা কমপ্লিট করতে গিয়েই তো লেট হয়ে গেল, আর তার জন্যেই সকালে ঘুম থেকে উঠতে দেরি হলো। উনিও রাগ দেখিয়ে চলে গেলেন। ও তাই বল, তোর দেরি হয়ে গেছিল তাই অয়নদা ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেছে? অভিমানী গলায় তরুলতা বলল, মোটেও না, এমনিতেই বা উনি আমার সাথে কতটুকু কথা বলেন, সারাক্ষণ তো ওই কাজ কাজ আর কাজ। তুই তো জানিস দেবু, আমার কতদিনের ইচ্ছে ছিল প্যারিসে হানিমুনে যাব, উনি আমাকে এত ভালোবাসবেন, কত শপিং করব, ঘুরব, রোম্যান্টিক মুভি দেখব, আর এই মানুষটাকে বিয়ে করে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। জানিস, ওর ল্যাপটপে সব হলিউডের অ্যাকশন মুভি, জেমস বন্ড। অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা। আরে তোর তো তবু বিয়ে হয়েছে, আমার তো বয়ফ্রেন্ডই জুটল না। সেটা তোর নিজের দোষ। ওরকম টমবয়ের মতো চারদিকে ঘুরে বেড়ালে কে তোকে প্রপোজ করবে রে? এবার দেবলীনা একটু রেগে গিয়েই বলল, এক্স্যাক্টলি, আমিও তোকে এটাই বলছি। ওরকম ওভার রোম্যান্টিক ভাবনাচিন্তা সবার ভালো লাগে না। তুইও একটু অয়নদাকে বোঝার চেষ্টা কর। সবার ভালো লাগা পছন্দ কি একরকম হয়? অয়নদা চুপচাপ, কম কথা বলে। সারাদিন অফিসে কাজ করে তোর মতো বকবক করার এনার্জি কোথায় পাবে বলতো? ঘরে বসে ঘোড়ার ঘাস তো আর কাটে না। ঠোঁট দুটো ফুলিয়ে তরুলতা বলল, আমি ঘোড়ার ঘাস কাটি? তুই এরকম বলতে পারলি দেবু? তুই ওর সাইডে না আমার সাইডে? দেবলীনা চটজলদি উত্তর দিল, দেখ, আমি কারোর সাইডে নই। তোর মাথারই ফালতু চিন্তাভাবনা সরাবার জন্যেই তো বলেছিলাম আঁকা আঁকিটা আবার শুরু কর, দেখবি ভালো লাগবে। রাগে গো হয়ে রইল তরুলতা। ওর মনে হচ্ছিল ওকে যেন কেউই বুঝতে চায় না, নাই অয়ন, না ওর বাড়িতে, নাই দেবলীনা। সবার কাছে ওই দায়ী। এই জন্যেই বলে
ছেলেরা যতই অপরাধ করুক সবসময় সব দোষ মেয়েদেরই হয়। অনেকক্ষণ উত্তর না পেয়ে দেবলীনা বলল, কি রে, বুঝলি আমি কি বলছি? কালারগুলো কিনেছিস? বড়দের কালারিংয়ের ওপরে একটা ভালো বই আছে, ইচ্ছে গেলে ওটা কিনতে পারিস। আমি দিদির কাছে দেখছিলাম, তোকে নামটা মেসেজ করে দেব। ঠোঁট দিয়ে শুধু একটা হুঁ আওয়াজ করল তরুলতা। দেবলুনা দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে বলল, আমার আবার দুদিন পরে সেই চাকরির এক্সামটা আছে, উঠি এবার, এরিথমেটিকটা একটু দেখতে হবে আজ। আর শোন, সন্দেহটা একটু কম কর, ভালোবাসাতে বিশ্বাস রাখতে হয়, বুঝেছিস? গিফটের বাস্কেট। ঠোঁট বেঁকিয়ে তরুলতা মনে মনে বলল, ভালোবাসার যেন কত বুঝিস তুই, সেই প্রাইমারির থেকে একটা প্রেমও তো করতে পারলি না। তরুলতা তবুও ইউনিভার্সিটির একটা প্রফেসরের ওপরে ক্রাশ খেয়েছিল। কি দেখতে ছিল প্রিয়াংশু স্যার, 6 ফুট হাইট, শক্ত চোয়ালে হালকা দাড়ি আর রিমলেস চশমার কাছে নেশা নেশা চোখ দুটো দেখলে তো পাগলই হয়ে যেত। প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তোলা, লুক্সেমবার্গ গার্ডেনে ঘোরা, শন রিভারে বোটিং, কত কিছুর স্বপ্নই তো দেখেছিল। অয়নকে 3 মাস হলো দিল্লিতে নিয়ে এসেছে, এখনও আগ্রা থেকেও ঘুরিয়ে নিয়ে আসার সময় পায়নি। সবই কপাল, না হলে তরুলতার মতো মেয়ের কপালে কিনা এরকম গোমরা একটা বর জোটে। তরুলতাকে আবার নীরব দেখেই দেবলীনা বলল, এই তুই না থাক ওই তোর মন খারাপ নিয়ে, আমি আর পারবো না, রাখছি। বিপ দিয়ে ফোনটা কেটে গেল। এতক্ষণ যেই কান্নাটা তরুলতার চোখে এসে আটকে ছিল, দেবলীনার ফোনটা কেটে দেবার পরে সেটাই এবার গাল বেয়ে নামতে লাগল। তরুলতার ঠাকুমা বলতো ওর মনটা ঘাসের মতোই নরম। তরুলতার বাবা টিভিতে নিউজ চ্যানেল দেখলেই ও উঠে পড়ত, মুখ ভারী করে বলতো ওসব খুন, জখম, রক্ত, মৃত্যু দেখলে ওর রাত্রে ঘুম আসে না। ছোটবেলাতে কারোর বকুনি না খেয়েও অদ্ভুত মন খারাপে তরুলতা কাঁদত, বুঝতেও পারত না কেন ওর মন খারাপ করছে। বাবা, মা, দিদি, ঠাকুমা সবার উপরে অভিমান করে একাই বসে থাকত ওর পড়াল ঘরের জানলার সামনে। তারপরে খাতার মধ্যে আঁকতে আঁকতে ওর ভাবুক মন কোথায় যেন চলে যেত। কান্নারা কখন নিজের থেকেই থেমে যেত বুঝতে পারত না। তাকিয়ে দেখত ও খাতার মধ্যেই হয়তো এঁকে ফেলেছে নরম ঘাস, সবুজ বনানীর মধ্যে একটা ট্রি হাউস, তার নিচে হাত ধরে বসে আছে একজোড়া ছেলে মেয়ে, আর ছেলে মেয়ে দুটোর ঠিক পাশ দিয়েই বয়ে যাচ্ছে নাম জানা কোনো পাহাড়ি নদী। আজও খাতা কলম নিয়ে বসল তরুলতা। ওদের বসন্তকুঞ্জের D6 কমপ্লেক্সের অ্যাপার্টমেন্টে 10 তলার জানলার কাঁচ দিয়ে ইট কাঠ কংক্রিটের শহরটা ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। নামই বসন্তকুঞ্জ, না আছে পলাশের লাল রঙের ছোঁয়া, আর না আছে কোকিলের কুহুতান। আজ তরুলতা আঁকতে বসল পুরুলিয়ার কোনো অখ্যাত গ্রামের ছবি। দূরের পাহাড়, পলাশের বন, পাহাড়ি খরস্রোতা নদীর পাথুরে উপত্যকা। মাঝে মাঝে তরুলতার একাকী মন এক ঝলক শান্ত বাতাস খোঁজার চেষ্টা করে এরকমই কোনো নিরিবিলি জায়গার ভাবনাতে। তখন ওর মনে হয় প্যারিসের নটা ড্যান, রোমের কলোসিয়াম না হলেও চলত। যন্ত্র আর কংক্রিটের এই দমবন্ধ করা জীবন ছেড়ে ও যদি অয়নের হাত ধরে পলাশের পাপড়ি ঢাকা নুড়ি ভরা নদীঘাটেও ঘুরে আসতে পারত, তাহলেও হয়তো জীবনের অনেক কিছু না পাওয়ার বাসনা পূর্ণ হয়ে যেত। অয়ন ওর অফিসের কেবিনে বসে তাড়াতাড়ি সব ডিজাইনে চোখ বুলিয়ে নিচ্ছিল। ফাইনালি একবার সব দেখে নিয়ে এখনই ডিজাইনগুলো হেড অফিসে মেল করতে হবে। শঙ্খ এসে অয়নের পিঠে হাত রাখতেই একটু চমকে উঠল অয়ন। হকচকিয়ে বলল, আরে শঙ্খদা, তুমি ছুটিতে ছিলে না? শঙ্খ আর অয়ন একই ডিজাইনার কোম্পানিতে কাজ করে। বয়সের বেশ পার্থক্য থাকলেও দুজনেই বাঙালি হবার কারণে সম্পর্কটা ওদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ। শঙ্খ মজা করেই প্রথমে বলল, ছুটি তো ভায়া তোমার নেবার কথা, নতুন বউ ঘরে অপেক্ষা করছে আর তুমি এখানে অফিসে 10 ঘন্টা ডিউটি করছো। অয়ন ওর চেয়ার থেকে হাত বাড়িয়ে ডিজাইনের প্রিন্টআউটগুলো নিয়ে নিরস মুখে বলল, আর বলো না, ওর সাথে দুটোর বেশি 3টে কি কথা বলবে? সর্বক্ষণ অভিযোগ, টিভিতে নিউজ চ্যানেল কেন দেখবে, অ্যাপার্টমেন্টে কেউ বাঙালি কেন নেই, বিন্দি দিয়ে ওর হিন্দি শুনে হেসেছে, ও কিভাবে কারোর সাথে কথা বলবে, তারাও যদি হাসে। সারা দিন ওর ঘরের মধ্যে ভালো লাগে না, আমার ফিরতে কেন দেরি হয়, ছুটির দিনেও কি কাজ থাকে, সারা দিন অফিস করে ফিরে এত প্রশ্নের উত্তর দেওয়া যায় বলো তো? শঙ্খ হেসে বলল, তোর বৌদি বলছিল তরু হিন্দি নিয়ে পড়েছে, তাহলে তো এখানের ভাষা নিয়ে সমস্যা হওয়ার কথা নয় তেমন। আরে হিন্দি নয়, সংস্কৃত, কি যে পড়েছে ওই জানে, ঘটে তেমন কিছু আছে বলে তো মনে হয় না। এই তো সেদিনে সরস্বতী পুজো করতে চাইল, বলছিল ওদের বাড়িতে নাকি ছোটর থেকে পুজো হতো। আমিও বললাম এখানে বাঙালি বামুন পাবো না, তুমি সংস্কৃত নিয়ে পড়েছ যখন নিশ্চয়ই মন্ত্রতন্ত্র জানো, তাহলে পুজোটা নিজেই করে নাও। তো সেই শুনে এমনভাবে আমার দিকে তাকিয়ে বলল, আমি একাই, যেন আমি যুদ্ধে যেতে বলেছি। তারপর পুজো হলো? সে জানি না,
কিছু একটা করেছিল মনে হয়। আমার তো ছুটি ছিল না, ঘরে গেলাম যখন ফল চিড়ে দিল। শঙ্খ হালকাভাবেই বলল, তাহলে তোর ভালোই, পুরুত বউ একসাথেই পেয়ে যাচ্ছিস, 2 in 1। ডিজাইনগুলো একটা নতুন ফাইলে সাজিয়ে রাখতে রাখতে অয়ন বলল, ধুর, ভিজে চিড়ের প্রসাদ দিয়ে শুকনো চিড়ের মতো অমন মুখ করে সামনে দাঁড়িয়ে থাকলে গলা দিয়ে পেরোয়। আমার মনে হয় তোর ঘরে আরেকটু বেশি সময় দেওয়া উচিত। তরু হয়তো অভিমানেই নতুন এসেছে, এখানের কী বা জানে, আর তাছাড়া সম্পর্ক গড়ে উঠতে একটু সময় যায়। মুখ ভারী করে অয়ন বলল, আরে ওর মতো সারাদিন ঘরে হিজিবিজি চিন্তা করলে তো আমার খেতে জুটবে না। জানোই তো স্যার এই প্রজেক্টটার পুরো দায়িত্বই আমাকে হ্যান্ডওভার করে দিয়েছে, তুমিও ছিলে না। ওকে আমার কাজের কি বোঝাবো বলো তো? ও ডিজাইনের কিছু বোঝে? ল্যাপটপ অন করতেও মনে হয় জানে না। সেদিন আমার ল্যাপটপে কি কি মুভি আছে দেখবে বলল, আমি দেখতেও দিলাম। কিছুক্ষণ দেখে ঠোঁট উল্টে চলে গেল। মনে হয় ফোল্ডার খুলতেও জানে না। মুখেও তো সেটা বলতে পারতো। আজকের দিনে এরকম ব্যাকডেটেড? সিরিয়াসলি আমার ওর সাথে ঘরে থাকতেই ভালো লাগে না। যতক্ষণ অফিসে কাটানো যায় ততই ভালো। অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা, বুঝতে সবই পারছি, তবুও বলবো তরুর দুঃখটা তোর ভাবা দরকার। যতই ব্যাকডেটেড হোক, সারা দিন ঘরে একা থাকা কতটা একঘেয়ে বলতো? এই কিছুদিন এসেছে, জলবায়ুর সাথে মানিয়ে নিতেও তো একটা টাইম লাগে। তোর বৌদিও সেদিন তোদের ফ্ল্যাট থেকে ফেরার সময় বলছিল, তরু কথা বলতে এত ভালোবাসে, একা একা কি করে যে থাকবে সারাদিন। অনেকেই তো বাড়িতে একা থাকে, তাছাড়া ওর যা মাথা, এখানে করবেই বাকি। একটা ফোনও তো ঠিক করে ইউজ করতে পারে না। এই তো সরস্বতী পুজোর পরে মুখ ভারী করে সারাক্ষণ থাকছে দেখে একটা স্মার্টফোন কিনে দিলাম। কত করে বললাম তোমার ওই ছোট ফোনটা এবার আপগ্রেড করো। ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ওকে সব শেখাবারও চেষ্টা করলাম, কিন্তু ওই যে নাচতে না জানলে উঠোনের দোষ। আমাকে মুখের ওপরে বলে দিল ওই সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নাকি মানুষকে আরও আনসোশ্যাল করে দেয়। ছোট ফোনে ওপাশের মানুষটাকে দেখতে না পেলেও তার আওয়াজটা তো শুনতে পাওয়া যায়। চ্যাটের টাইপিংয়ে নাকি সেটুকুও প্রাণ নেই। তাহলেই বোঝো ডিজিটাল ইন্ডিয়াতে দাঁড়িয়ে এসব কথা কতটা হাস্যকর। কে আর তাকে বোঝাবে? শঙ্খ কিছুক্ষণ ভেবে বলল, তরু কিন্তু একেবারে ভুল কিছু বলেনি। দেখ, যখন আমাদের মধ্যে এসব ফোনটোন ছিল না, সামনে থেকেই কথা বলাটা বেশি প্রেফার করতাম। বাড়ি যাওয়ার জন্যেও কেমন মুখিয়ে থাকতাম। বাড়ি গেলেই বাড়ির সবার সাথে কত আড্ডা, গল্প, চায়ের দোকানে বন্ধুদের সাথে মাস্তি। ফোন হাতে আসতেই সেসব কোথায় হারিয়ে গেল। ওই ফোনেই সব কথা শেষ। খুব প্রয়োজনে কনফারেন্স কল। আর তুই দেখ, এখন স্মার্টফোন হতে বাড়িতে বন্ধুদের আর কবার মনে করে কল করা হয়। খুব প্রয়োজনে একটা হোয়াটসঅ্যাপ। ফেসবুকের পোস্ট কমেন্টে লোক দেখানি সামাজিকতা সারা হয়ে যায়। শঙ্খের কাছে অবশ্য তরুলতার সমর্থনে এত কথা আশা করেনি অয়ন, তাই একটু ঝাঁঝের স্বরেই বলল, তাই বললে কি হয় শঙ্খদা, যুগের সঙ্গে মানিয়ে আমাদের সবাইকেই তো আপডেট হতে হয়। ওর ধারণা অফিস টাইমে ও যাতে আমাকে কল না করে, সেই জন্যে আমি ওকে ওসব স্মার্টফোন হাতে দিয়ে মেসেজ করতে বলছিলাম। আমার কি মনে হয় জানো তো, মেয়েটার মাথাতে কিচ্ছু নেই। মা যে ওকে কি দেখে পছন্দ করেছে, এখন কিছুই যে পারে না সেটা ধরা পড়ে যেতে আবার এসব কায়দা করছে। শঙ্খ উৎসাহী স্বরে জিজ্ঞাসা করল, তাহলে ফোনটার কি হলো? কি আবার হবে, ঘরেই পড়ে আছে। সে তার ছোট ফোনেই সন্তুষ্ট, তার বেশি অসামাজিক হতে সে পারবে না। শেষ কথাগুলোতে তরুলতার প্রতি ব্যঙ্গোক্তিটা বেশ বুঝতে পারল শঙ্খ। অয়ন শঙ্খের চোখমুখ দেখে এবার প্রসঙ্গটা পাল্টে জিজ্ঞাসা করল, তা তুমি ছুটিটা এক্সটেন্ড করবে বলে হঠাৎ কাজে জয়েন করে দিলে যে? শঙ্খ কি একটা ভাবতে ভাবতে বলল, তোর বৌদির শরীরটাও এখন একটু ভালো। মেয়েটার পরীক্ষা হয়ে গেলে কয়েকদিন ঘুরতে যাব ভেবেছিলাম, কিন্তু চারপাশে যা পরিস্থিতি, ভাইরাসটা নিয়ে সবাই এত আতঙ্কিত, এখন আর কোথাও ঘুরতে যাওয়াটা ঠিক মনে হচ্ছে না। অয়ন সাথে সাথে বলল, হ্যাঁ, চীনের থেকে ফ্রান্স, ইটালি সব জায়গায় যেভাবে ছড়াচ্ছে, এই তো খবরে বলছিল কালই কয়েকজন বিদেশ থেকে ফিরেছে, ওদের শরীরেও। অয়নকে থামিয়ে দিয়ে শঙ্খ বেশ চিন্তিত স্বরে বলল, আমাদের দিল্লিতেও তো বেশ কয়েকজনের শরীরে মিলেছে কোভিড-19, তাই ভাবলাম এখনও সব ঠিক আছে যখন, কাজে জয়েনটা করেই দিই। তারপর এখানে অন্য দেশের মতো সব লকডাউন করে দিলে তো ঘরেই। অন্যমনস্কভাবে অয়ন বলল, সেই তো শঙ্খদা, বেশ চিন্তা হচ্ছে, কোথা থেকে কি যে ভাইরাস এলো, হাত পা গুটিয়ে দিনের পর দিন ঘরে বসে থাকা মানেও তো বিশ্রী ব্যাপার। অস্থির হয়ে শঙ্খ বলল, আরে বুঝছো না, ইন্ডিয়ার মতো 130 কোটির দেশে যদি একবার ঠিকমতো ছড়িয়ে পড়ে, তখন আর কন্ট্রোল করা যাবে না। শঙ্খ কথাটা শেষ করতেই ঘরে হঠাৎ একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। অয়ন আর কিচ্ছু বলল না, দুজনেই জানালার বাইরে তাকিয়ে রইল। রাস্তার কোলাহলটা তখনও আছে, কিন্তু তার মধ্যে কোথাও যেন অজানা এক ভয় লুকিয়ে আছে। ঠিক সেই সময় ভেতর থেকে তরুলতা ডাক এলো, শঙ্খ,
চা ঠান্ডা হয়ে যাচ্ছে। শঙ্খ উঠে দাঁড়ালো, অয়নের দিকে তাকিয়ে হালকা হাসল। চল চা খাই, বাইরে যাই হোক ঘরের ভেতরটা তো বাঁচিয়ে রাখতে হবে। চায়ের কাপ হাতে বসে তরুলতা ধীরে বলল, সব ঠিক হয়ে যাবে, তাই না? শঙ্খ এক মুহূর্ত চুপ করে থেকে বলল, হ্যাঁ, মানুষ অনেক কিছু পেরিয়ে এসছে, এটাও পারবে, শুধু একটু ধৈর্য দরকার আর একে অপরের পাশে থাকা। বাইরে তখন সন্ধ্যা নামছে, খবরের চ্যানেলে আতঙ্কের সংখ্যা বাড়ছে, কিন্তু সেই ছোট্ট ঘরের ভেতর ৩ জন মানুষ বিশ্বাসটা আঁকড়ে ধরে বসে রইল। হয়তো সামনের দিনগুলো সহজ হবে না, লকডাউন আসবে, দূরত্ব বাড়বে, জীবন থমকে যাবে, তবু ভালোবাসা আর দায়িত্ববোধ যদি বাঁচে তাহলে সব অন্ধকারের মধ্যেও একটা আলো ঠিকই জ্বলে থাকবে। আর সেই আলো নিয়েই শঙ্খ ঠিক করল, ভয় নয় সচেতনতা, আতঙ্ক নয় দায়িত্ব। এইভাবেই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার এক নতুন অধ্যায় শুরু হলো তাদের জীবনে। আরে বুঝছ না, ইন্ডিয়ার মতো ১৩০ কোটির দেশে যদি একবার ঠিকমতো ছড়িয়ে পড়ে তখন আর কন্ট্রোল করা যাবে না। শঙ্খ কথাটা শেষ করতেই ঘরে হঠাৎ একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। অয়ন আর কিছু বলল না, দুজনেই জানালার বাইরে তাকিয়ে রইল। রাস্তার কোলাহলটা তখনও আছে, কিন্তু তার মধ্যে কোথাও যেন অজানা এক ভয় লুকিয়ে আছে। ঠিক সেই সময় ভেতর থেকে তরুলতা ডাক এলো, শঙ্খ, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। শঙ্খ উঠে দাঁড়ালো, অয়নের দিকে তাকিয়ে হালকা হাসল। চল চা খাই, বাইরে যাই হোক ঘরের ভেতরটা তো বাঁচিয়ে রাখতে হবে। চায়ের কাপ হাতে বসে তরুলতা ধীরে বলল, সব ঠিক হয়ে যাবে, তাই না? শঙ্খ এক মুহূর্ত চুপ করে থেকে বলল, হ্যাঁ, মানুষ অনেক কিছু পেরিয়ে এসছে, এটাও পারবে, শুধু একটু ধৈর্য দরকার আর একে অপরের পাশে থাকা। বাইরে তখন সন্ধ্যা নামছে, খবরের চ্যানেলে আতঙ্কের সংখ্যা বাড়ছে, কিন্তু সেই ছোট্ট ঘরের ভেতর ৩ জন মানুষ বিশ্বাসটা আঁকড়ে ধরে বসে রইল। হয়তো সামনের দিনগুলো সহজ হবে না, লকডাউন আসবে, দূরত্ব বাড়বে, জীবন থমকে যাবে, তবু ভালোবাসা আর দায়িত্ববোধ যদি বাঁচে তাহলে সব অন্ধকারের মধ্যেও একটা আলো ঠিকই জ্বলে থাকবে। আর সেই আলো নিয়েই শঙ্খ ঠিক করল, ভয় নয় সচেতনতা, আতঙ্ক নয় দায়িত্ব। এইভাবেই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার এক নতুন অধ্যায় শুরু হলো তাদের জীবনে। আজকের স্টোরি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, স্টোরি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।